ইরান, ইসরায়েল এবং ইউএস এর মধ্যে যুদ্ধ চলছে, পুরো বিশ্ব সেটা দেখছে। বর্তমান পৃথিবীর সবচেয়ে পাওয়ারফুল অর্গানাইজেশন অর্থাৎ ইউনাইটেড নেশন, ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশনের মতো অর্গানাইজেশনগুলো আমাদের কাছে রয়েছে, কিন্তু কেউই এই যুদ্ধ থামাতে পারছে না। এখন প্রশ্ন হলো, কোনো অর্গানাইজেশন যদি এই যুদ্ধকে থামাতেই না পারে, তাহলে এই অর্গানাইজেশনগুলো এক্সিস্ট করছে কেন? নাকি আমেরিকা কিংবা ইসরায়েলের মতো কোনো কান্ট্রি যখন কোনো যুদ্ধের পার্ট হয় তখন রুলস আর স্যাংশনের মতো বিষয়গুলো তথাকথিতই থেকে যায়? হাই এভরিওয়ান, আমি আফরিন। আজকের এই ভিডিওতে এইরকম বিষয়গুলো নিয়েই আপনাদের সাথে আলোচনা করব। প্রথম প্রশ্ন, ইরান আর ইসরায়েলের মধ্যে যুদ্ধ কেন চলছে? ইরান আর ইসরায়েলের মধ্যে সবসময় কি সম্পর্ক এইরকম ছিল? আর এই যুদ্ধে ইউএসএ কিভাবে যুক্ত হলো? বর্তমানে এই যুদ্ধ কি গ্লোবাল ক্রাইসিসে পরিণত হয়েছে? হরমুজ প্রণালী সম্পর্কে আপনারা কি কি জানেন? এই বিষয়গুলো নিয়ে কথা বলবো, চলেন তাহলে শুরু করা যাক। প্রথম প্রশ্ন যেটি ছিল, ইরান আর ইসরায়েলের মধ্যে সম্পর্ক কি সবসময় এরকমই ছিল? আর এই সম্পর্ক যুদ্ধ পর্যন্ত গড়ালো কিভাবে? 1979 পর্যন্ত মোটামুটি ইরান আর ইসরায়েলের মধ্যে সম্পর্ক নরমাল ছিল। কিভাবে? 1941 থেকে 1979 পর্যন্ত অলমোস্ট 38 ইয়ার্স ইরানের সুপ্রিম লিডার ছিলেন মোহাম্মদ রেজা পাহলভি, যিনি ইরানে হোয়াইট রেভলিউশনারি লিডার হিসেবে ফেমাস ছিলেন। সেই সময় ইরানে ডেমোক্রেটিক শাসন ব্যবস্থা ছিল, তখন ইরানে ইসলামিক শাসন ব্যবস্থা ছিল না। রেজা পাহলভি সেই সময় ল্যান্ড রিফরমেশন, সোশ্যাল রিফরমেশনের মতো বিষয়গুলো নিয়ে কাজ করছিলেন। সেই সময় ইরানে নারীদের ভোটাধিকার ছিল, তাদের চাকরির সুযোগ ছিল। তখন তিনি ইললিটারেসি দূরীকরণ, মেডিকেল সেক্টরকে এক্সপান্ড করা এবং ইরানের ইকোনমিকে একটি মডার্ন ইকোনমি প্রস্তুত করার কাজ করছিলেন। একই সাথে ইরানের ইকোনমি একটি ফাস্ট গ্রোয়িং ইকোনমিতে পরিণত হচ্ছিল, যা ইউএস এর সাথে স্ট্রং অ্যালাইনমেন্ট তৈরি করছিল। কিন্তু এর সাথে সাথে অনেকগুলো প্রবলেমও সামনে আসে। মেইনলি করাপশন অনেক বেড়ে যায়, রিচ অ্যান্ড পোরের মধ্যে গ্যাপ অনেক বেড়ে যায়, আর পলিটিক্যাল ফ্রিডম অ্যাবসোলিউটলি জিরো ছিল। লোকজন বলা বলি করছিল ডেফিনেটলি ডেভেলপমেন্ট তো হচ্ছিল, কিন্তু আইডেন্টিটি আর পলিটিক্যাল ফ্রিডম চলে যাচ্ছিল। এর ফলে 1978 থেকে 1979 এর মাঝামাঝি সময়ে মাস পিপল প্রোটেস্ট শুরু হয়। এই মাস পিপল প্রোটেস্টে স্টুডেন্ট, ওয়ার্কার সহ বিভিন্ন রিলিজিয়াস লিডাররা যোগ দিতে থাকেন। এই মাস পিপল প্রোটেস্ট একটা সময় গিয়ে ইরানিয়ান রেভলিউশনে পরিবর্তিত হয় এবং এই ইরানিয়ান রেভলিউশনকে লিড দিয়েছিলেন আয়াতুল্লাহ রুহুল্লাহ খোমেনি। এই রেভলিউশনে সবার একটাই ডিমান্ড ছিল, রেজা পাহলভিকে দায়িত্ব থেকে সরাতে হবে। 1979 এর জানুয়ারিতে রেজা পাহলভি ইরান থেকে পালিয়ে যান এবং প্রথম সুপ্রিম লিডার হিসেবে ইরানের দায়িত্ব গ্রহণ করেন আয়াতুল্লাহ রুহুল্লাহ খোমেনি, যিনি ইরানের শাসন ব্যবস্থায় ব্যাপক পরিবর্তন এনেছিলেন। সেই সময় ইরান ডেমোক্রেটিক শাসন ব্যবস্থা থেকে সরে গিয়ে ইসলামিক রিপাবলিক প্রতিষ্ঠিত করেছিল। ইরানিয়ান রেভলিউশনের পরে ইরান, ইসরায়েল এবং আমেরিকার মধ্যে ওপেনলি দ্বন্দ্ব শুরু হয়। ইরান আমেরিকাকে ডেট অফ আমেরিকা বলে আখ্যায়িত করে এবং ইসরায়েলকে একটি ইন্ডিপেন্ডেন্ট কান্ট্রি হিসেবে মেনে নিতে অস্বীকৃতি জানায়। এর ফলে তাদের মধ্যে আদর্শিক দ্বন্দ্ব শুরু হয়। ইসরায়েল ইরানকে মধ্যপ্রাচ্যের জন্য বিগেস্ট থ্রেট হিসেবে আখ্যায়িত করে। অপরদিকে ইরান ইসরায়েলের ওপেনলি বিরোধিতা শুরু করে। এখন যদি আমরা বর্তমান সময়ের কথা বলি, ইরান এবং ইসরায়েলের মধ্যকার এই সম্পর্ক যুদ্ধ পর্যন্ত গড়ালো কিভাবে? এর পিছনে মেইনলি দুটি কারণ রয়েছে। প্রথম কারণ, ইরান ইসলামিক রিপাবলিক গঠন করার পর থেকেই ইসরায়েলের বিরোধী যেই গোষ্ঠীগুলো রয়েছে অর্থাৎ হুতি, হামাস, হিজবুল্লাহ, এই গোষ্ঠীগুলোকে সাপোর্ট করে আসছিল। গত 40 বছর ধরে এই বিদ্রোহী গোষ্ঠীগুলো ইসরায়েলের উপরে ক্রমাগত হামলা চালিয়ে আসছিল, যার ফলে ইসরায়েল ইরানকে এই গোষ্ঠীগুলোর একটি বড় সাপোর্টার মনে করত এবং ইসরায়েল মনে করত যতক্ষণ পর্যন্ত ইরান দুর্বল হবে না ততক্ষণ পর্যন্ত ইরান এই গোষ্ঠীগুলোকে সাপোর্ট করে যাবে, যার ফলে ইসরায়েল ইরানের উপরে হামলা করে বসে। এখন আসি সবচেয়ে গুরুত্বপূর্ণ পয়েন্টে। ইরান এবং ইসরায়েলের মধ্যকার এই যুদ্ধে আমেরিকা কিভাবে যুক্ত হলো? এই বিষয়টিকে বোঝার আগে বুঝতে হবে ইন্টারন্যাশনাল চুক্তি কিভাবে কাজ করে। শুনতে টেকনিক্যাল মনে হলেও একটি সিম্পল প্রশ্ন দ্বারা এই বিষয়টিকে বোঝা যায়। প্রশ্নটি হলো, কারা ডিসাইড করে কোন কোন দেশগুলো নিউক্লিয়ার ওয়েপন রাখতে পারবে আর কোন কোন দেশগুলো নিউক্লিয়ার ওয়েপন রাখতে পারবে না? 1968 একটি চুক্তির মাধ্যমে এই বিষয়টিকে ডিসাইড করা হয়। চুক্তির শর্ত অনুযায়ী যেই দেশগুলো এই চুক্তিতে স্বাক্ষর করেছিল তারা ধীরে ধীরে নিউক্লিয়ার ওয়েপনের ব্যবহার কমাবে। তারা নিউক্লিয়ার পাওয়ারকে শুধুমাত্র তাদের দেশের এনার্জি বুস্টিং এর ক্ষেত্রে অর্থাৎ হসপিটাল ফ্যাসিলিটিস কিংবা ইলেকট্রিসিটির মতো বেটার পারপাসের জন্য ইউজ করতে পারবে। 191টি দেশ এই চুক্তিতে সাইন করেছিল, কিন্তু ইসরায়েল, ইন্ডিয়া, পাকিস্তান, সাউথ সুদান এই চুক্তিতে স্বাক্ষর করেনি। নর্থ কোরিয়া ইনিশিয়ালি এই চুক্তিতে স্বাক্ষর করলেও 2003 সালে এই চুক্তি থেকে তারা নিজেদেরকে উইথড্র করে নেয়।
1967 কে এই চুক্তির কাট অফ ডেট হিসেবে ধরা হয়। অর্থাৎ 1967 এর পূর্বে যেই দেশগুলো নিউক্লিয়ার ওয়াপন টেস্ট করেছিল সেই দেশগুলোকে নিউক্লিয়ার কান্ট্রি হিসেবে একসেপ্ট করা হবে। ইরান যেহেতু এই চুক্তিতে স্বাক্ষর করেছিল সেহেতু ইরান তাদের সিভিলিয়ান পারপাসে নিউক্লিয়ার পাওয়ারকে ইউজ করতে পারবে, কিন্তু তারা নিউক্লিয়ার ওয়াপন ডেভেলপ করতে পারবে না। কিন্তু বিভিন্ন মহল থেকে গুঞ্জন উঠতে থাকে ইরান অনুমতির চেয়ে বেশি পরিমাণে ইউরেনিয়াম স্টোর করছে, যা মূলত নিউক্লিয়ার ওয়াপন ডেভেলপমেন্টের দিকে ইঙ্গিত দেয়। এখন আমরা আমাদের পূর্বের ডিসকাশনে ফিরে যাই। ইরান এবং ইসরায়েলের যুদ্ধে ইউএসএ কিভাবে যুক্ত হলো? দেখেন, ইউএসএ তো আসলে পুরো দুনিয়া নিয়েই মাথা ব্যথা থাকে। ইউএস এর ফরেন পলিসি সবসময় একটা স্ট্যান্ডেই থাকে, তারা তাদের ফরেন পলিসি কখনোই চেঞ্জ করে না। ইউএসএ কখনোই চায় না হোল ওয়ার্ল্ডে কেউ নিউক্লিয়ার ওয়াপন ডেভেলপ করুক, বিশেষ করে মিডল ইস্টে কেউ। কেন? আরে বাবা, ওয়ার্ল্ড পিস। 2025 সালে ইউএসএ এবং ইরানের মধ্যে যখন নিউক্লিয়ার ওয়াপন ডেভেলপমেন্টকে কেন্দ্র করে সব ধরনের নেগোসিয়েশন ফেল করে, ঠিক তখনই ইসরায়েল কনভিন্স হয়ে যায় ইরান নিউক্লিয়ার ওয়াপন ডেভেলপমেন্টের একেবারে দ্বারপ্রান্তে দাঁড়িয়ে। আর ঠিক তখন ইউএস এর সহায়তা নিয়ে ইসরায়েল ইরানের উপরে হামলা করে বসে। আর এভাবেই ইউএসএ ইসরায়েল এবং ইরানের যুদ্ধের পার্টে পরিণত হয়। দেখেন, ইউএস এর জন্য আসলে যে কোনো ধরনের যুদ্ধের পার্টে পরিণত হওয়াই খুব সহজ একটা বিষয়, কারণ তাদের ডিপ্লোম্যাসি এবং তাদের ইন্টেলিজেন্স সিস্টেম, যে কোনো দেশের উপরে হামলা করে বসে যখন তারা মনে করে কোনো একটা দেশ শক্তিশালী হয়ে উঠছে। তাদের উপরে কোনো দেশ হামলা করবে, তারপরে তারা প্রোটেস্ট করবে, এই সিস্টেমে তারা বিলিভ করে না। যেই কারণে ইউএস এর জন্য কোনো একটা দেশের এবং কোনো একটা যুদ্ধের পার্ট হয়ে ওঠা খুবই সহজ একটি বিষয়। এখানে আরো দুটো গুরুত্বপূর্ণ বিষয় আপনাদের জেনে রাখা উচিত। ইউএসএ সবসময়ই চেয়েছিল ইরানের লিডারশিপকে দুর্বল করতে, কারণ ইরান যাতে কোনো রকম ভাবে গালফ যে রিজিয়নগুলো রয়েছে সেগুলোর জন্য এবং ইসরায়েলের জন্য হুমকি তৈরি করতে না পারে, অর্থাৎ তাদের উপরে কখনোই যেন অ্যাটাক করতে না পারে। দ্বিতীয় বিষয়, ইউএসএ এবং ইসরায়েল মিলে যখন ইরানের উপরে হামলা করে তখন অলরেডি ইরানের ইকোনমিক অবস্থা ভালো ছিল না এবং ইরান একটি ম্যাসিভ প্রোটেস্ট ফেস করছিল। বিশ্লেষকদের মতে এই সিচুয়েশন থেকেই ইউএসএ এবং ইসরায়েল একটি অপরচুনিটি হিসেবে নিয়েছিল। ম্যাসিভ সিচুয়েশন তখন তৈরি হয় যখন তেহরানের চলমান একটি গোপন মিটিংয়ে ইসরায়েল এবং ইউএসএ যৌথভাবে হামলা করে। সেখানে ইরানের অনেক লিডার নিহত হয় এবং ইরানের সুপ্রিম লিডার আয়াতুল্লাহ আলী খামেনি মারা যান। এখানে আপনাদের একটা কনফিউশন দূর করি। শুরুতে এই বিষয়টা নিয়ে আমারও কনফিউশন হয়েছিল। ওয়ার্ল্ডের যে কোনো রিলিজিয়াস লিডারের একটা টাইটেল থাকে, সেই হিসেবে শিয়া মুসলিমদের রিলিজিয়াস লিডারের টাইটেল হলো আয়াতুল্লাহ। সো আয়াতুল্লাহ কোনো নাম না, আয়াতুল্লাহ একটা টাইটেল। এখানে আমরা দুজন আয়াতুল্লাহকে নিয়ে কথা বলবো। প্রথম আয়াতুল্লাহ রুহুল্লাহ খোমেনি, যিনি ইরানের ফার্স্ট সুপ্রিম লিডার ছিলেন, যিনি ইরানকে ইসলামিক শাসন ব্যবস্থার দিকে নিয়ে গেছিলেন এবং ইরানকে একটি ইসলামিক রিপাবলিক হিসেবে প্রতিষ্ঠিত করেছিলেন। এরপরে আসেন ইরানের সেকেন্ড সুপ্রিম লিডার আয়াতুল্লাহ আলী খামেনি, যিনি 1987 থেকে 2026 পর্যন্ত ইরানের সব ধরনের পলিসি, অর্থাৎ ফরেন পলিসি, নিউক্লিয়ার প্রোগ্রাম, এইসব পলিসির অ্যাবসোলিউট ডিসিশন মেকার ছিলেন। তিনি ইরানের দায়িত্ব গ্রহণ করার পর থেকে, অর্থাৎ ইরানের সুপ্রিম লিডার হওয়ার পর থেকে অ্যান্টি ইসরায়েল পলিসি এবং অ্যান্টি ওয়েস্টার্ন ফরেন পলিসিকে কট্টরভাবে সাপোর্ট করে আসছিলেন। অপারেশন এপিক ফিউরিতে তিনি মারা যান। এখন আসি নেক্সট কোয়েশ্চেনে। তিন দেশের মধ্যে চলমান যুদ্ধ কিভাবে গ্লোবাল ক্রাইসিসে পরিণত হলো? এর উত্তর খুবই সিম্পল। স্ট্রেট অফ হরমুজ এখানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। চলেন বিষয়টিকে আরো একটু বিশদভাবে বিশ্লেষণ করি। স্ট্রেট অফ হরমুজের 50 কিলোমিটার যে রুটটি রয়েছে, এই রুটটিকে ওয়ার্ল্ডের মোস্ট ইম্পর্টেন্ট রুটগুলোর একটি হিসেবে বিবেচনা করা হয়। এই স্ট্রেট অফ হরমুজের 50 কিলোমিটার রুটটি পার্সিয়ান গালফকে গালফ অফ ওমানের সাথে যুক্ত করে, যেই রুটটি দিয়ে সারা বিশ্বে ডেইলি 20 মিলিয়ন ব্যারেল অয়েল সাপ্লাই হয়। বাংলাদেশের মতো একটি দেশের জন্য এই স্ট্রেট অফ হরমুজ অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ভূমিকা পালন করে, কারণ বাংলাদেশ তার ক্রুড অয়েলের শতকরা 90% এই স্ট্রেট অফ হরমুজ দিয়ে ইম্পোর্ট করে থাকে। এই স্ট্রেট অফ হরমুজ বর্তমানে ব্লক রয়েছে, যার ফলে ডে বাই ডে অয়েলের ক্রাইসিস বেড়েই চলেছে। পুরো বিশ্বই জ্বালানি সমস্যায় ভুগছে। কিছু কিছু দেশ অলরেডি জরুরি অবস্থা ঘোষণা করেছে। এখন ইরানের দুইটা স্ট্র্যাটেজিক মুভমেন্ট নিয়ে ডিসকাস করব, যার ফলে ইরান বর্তমানে ডিসাইড করছে ওয়ার্ল্ড পাওয়ার কার কাছে থাকবে আর কার কাছে থাকবে না। ফার্স্ট, ব্লকিং স্ট্রেট অফ হরমুজ, যেটি নিয়ে আমি অলরেডি আলোচনা করেছি। সেকেন্ড মুভমেন্ট, যুদ্ধ বন্ধের জন্য ইরান কিছু ডিমান্ড করেছে, যেই ডিমান্ডগুলো ফুলফিল হওয়া মোস্ট প্রবাবলি ইম্পসিবল। এখন আপনাদের মনে হতেই পারে ইরান এমন ডিমান্ড কেন করলো যেই ডিমান্ডগুলো ফুলফিল হওয়া ইম্পসিবল।
আমরা এই বিষয়টিকে নিয়ে আরেকটু পরে আলোচনা করব। এখন দেখি ডিমান্ডগুলো কি কি এবং এই ডিমান্ডগুলোর প্রবলেম কি কি। প্রথম ডিমান্ড, ইরানিয়ান গভর্নমেন্ট নিউক্লিয়ার প্রোগ্রাম এবং ইউরেনিয়াম সমৃদ্ধিকরণ, এই বিষয়গুলোকে একসেপ্ট করতে হবে, যেগুলোকে ইউএসএ কখনোই একসেপ্ট করবে না, কারণ শুরু থেকে ইউএস এর অবস্থান এই বিষয়গুলোর বিপরীতে। সেকেন্ড ডিমান্ড, যুদ্ধে ইরানের যা যা ক্ষয়ক্ষতি হয়েছে, অর্থাৎ লস অফ লাইফস, সিটিজেন স্ট্রাকচার ড্যামেজড, এগুলোর আর্থিক ক্ষতিপূরণ দিতে হবে। তাহলে এর প্রবলেম কি? জেনারেলি যুদ্ধে যেই দেশ পরাজিত হয় সেই দেশ ড্যামেজেস পে করে, সো ইউএসএ এবং ইসরায়েল কখনোই এই শর্ত মানবে না। থার্ড ডিমান্ড, ফিউচারে ইরানের উপরে কখনো এ ধরনের অ্যাটাক হবে না, এ বিষয়ে ইন্টারন্যাশনাল গ্যারান্টি দিতে হবে। এ বিষয়ে একটি ইন্টারন্যাশনাল ডিড পূর্বেও স্বাক্ষরিত হয়েছিল। 2015 সালে ইরান, ইউএসএ সহ আরো বেশ কয়েকটি দেশ এই ডিডে স্বাক্ষর করেছিল। এই ডিডের শর্ত অনুযায়ী ইরান তাদের নিউক্লিয়ার প্রোগ্রামকে কন্ট্রোল করবে, যার ফলে এই ডিডে যেই দেশগুলো স্বাক্ষর করেছিল সেই দেশগুলো ইরানের উপরে অ্যাটাক করবে না। 2018 সালে ইউএসএ এই ডিড থেকে বের হয়ে যায়, সো বর্তমানে ইউএসএ আর এই ডিডে কখনোই সিগনেচার করবে না। এখন ডিসকাস করি ইরান এমন ডিমান্ড কেন করলো, যে ডিমান্ডগুলো ফুলফিল হবে না, রিজেক্টেড হবে। অ্যান্সার খুবই সিম্পল, এখানে রিজেকশনই স্ট্র্যাটেজি। যেখানে কোনো একটি ডিমান্ড রিজেক্টেড হয় সেখানে অটোমেটিক্যালি একটি ন্যারেটিভ বিল্ড হয়। দেখেন, আমরা তো শান্তি চেয়েছিলাম, তারা রিজেক্ট করেছে, সেক্ষেত্রে গ্লোবাল সিম্প্যাথি এবং ডোমেস্টিক সাপোর্ট পাওয়া যায়। এখানে ডিপ্লোম্যাসি বিজনেস। এই ছিল আজকের ভিডিও, যেখানে ইরান, ইসরায়েল, ইউএস এর মধ্যকার যুদ্ধ এবং গ্লোবাল ক্রাইসিসের মেইন পয়েন্টগুলো নিয়ে ডিসকাস করেছি। দেখা হবে নেক্সট ভিডিওতে। সবাই ভালো থাকুন।